বাবার বিয়ের বরযাত্রা যাওয়ার আগ পর্যন্ত আমার ধারণা ছিল বিয়ে খুব আনন্দের বিষয়। প্রথমে তো আমার যাওয়ারই কথা ছিল না। দাদি আমাকে একরকম লুকিয়ে রেখেছিলেন বলতে গেলে। নিজের বাড়িতে আমাকে থাকতে হচ্ছিল অনেকটা চোরের মতো। কি হচ্ছে বুঝতে না পেরে আমি বরং দাদির সব কথা মেনে চলেছিলাম। না মেনে উপায়ও ছিল না। মায়ের মৃত্যুর পর দাদি ছাড়া এ বাড়িতে আমার আপনজন বলতে আর কেউ নেই। সে কথা বছর সাতেকের আমিও ঠিক বুঝতে পেরেছিলাম। বাবার বিয়ে নিয়ে বড়দের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম কয়েকদিন ধরেই। তবে সেসব আলোচনায় আমার জায়গা ছিল না। লুকিয়ে চুরিয়ে শুনতে গিয়েও শেষমেশ বড়দের মধ্যে থেকে কারো ধমক খেয়ে সরে আসতে হয়েছে। এর আগে আমি অনেকের বিয়েতে গিয়েছি। প্রতিবার মা খুব সুন্দর করে সাজিয়ে দিত। এত সুন্দর করে সাজাতো যে শ্যামবর্ণের আমাকে দেখতেও ঠিক একটা পরীর মতো লাগতো। গল্পের বইয়ে পড়েছি পরীরা ধবধবে ফর্সা হয়, তাই নিজেকে পরী ভাবতে পারতাম না। কেবল মা যখন কোনো উপলক্ষে আমাকে সাজাতো, তখনই আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনায় নিজের দুটি ডানা দেখতে পেতাম। শেষবারের মা আমাকে সাজিয়েছিল মেজো মামার বিয়ের সময়। তার কিছুদিন পর তো মা নিজেই চলে গেল। কেন চলে গেল? এই যে বাবা এখন বিয়ে করছেন, আমাকে বরযাত্রার দিনে কে সাজিয়ে দিবে ভেবে মন খারাপ হয়ে যাচ্ছিল। তখনও জানতাম যে আমি বাবার সঙ্গে যাচ্ছি। বাবার বিয়ের বরযাত্রায় যে তার আগের পক্ষের সন্তানকে যেতে নেই, সেসব বোঝার মতো বয়স তখন আমার কোথায়। দাদির কথা মতো বিয়ের দিন সকালেও ঘরে পড়ার ফ্রেক পরে মন খারাপ করে ঘরের এক কোণে চুপচাপ বসে আছি। চুপচাপ বসে না, ঠিক সুযোগ পেয়ে দাদির আমের আচারের ডিব্বা থেকে তেলে ডুবানো পুরনো আচার চুরি করে এনে বসে খাচ্ছি আর পা দোলাচ্ছি। তখনই বাড়িতে পা রেখে হাঁক ডাক ছাড়তে শুরু করলেন বড় ফুপু। বড় ফুপু দেখতে যেমন দশাশয় তেমনি উচ্চতার গলা। আমার মনে হলো বাবার বিয়েতে মাইক ভাড়া না করে ফুপুকে দিয়ে গান গাওয়ালেই তো পারি। কিছুক্ষণ চেঁচামেচি শোনার পর যেটা বুঝতে পারলাম, ফুপু আমাকে বরযাত্রার অংশ হিসেবে পাঠানোর জন্য দাদি সহ বাকি সবার সঙ্গে একরকম ঝগড়া শুরু করে দিয়েছেন। দাদিও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। এমন একটা আনন্দের দিনও ফুপুর সঙ্গে কড়া গলায় কথা বলছেন। ফুপু তখন তার সর্বশেষ অস্ত্র অর্থাৎ কান্না প্রয়োগ করলেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, হতভাগী যখন মরছে তখনই বুঝেছি এই মাইয়ার কপাল পুড়ল। এখন নিজের দাদিও তরে অপায়া বলে। ভাষা ভাষা হলেও বুঝতে পারলাম বড় ফুপু আমার মা আর আমার কথাই বলছেন। দাদের বয়াম থেকে চুরি করে আনা আচার খাওয়া ততক্ষণে শেষ। আমার হাতের তেল পরনের ফ্রেক যতটুকু পারি মুছে নিলাম। তাতে সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ খুব একটা দূর হলো না। পুকুর ঘাটে গিয়ে হাতটা ধুয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু ঝগড়া এমন টান টান মুহূর্তেই কোনো দৃশ্য বাদ গেলে মনটা খারাপ হয়ে যাবে। আবার কবে এমন বিশেষ ঘটনা ঘটবে কে জানে। দাদি না বড় ফুপু ঝগড়ায় কে জয়ী হন তা জানার জন্য খুব আগ্রহ বোধ করছিলাম। আমি বড় ফুপির পক্ষে, কারণ তিনি আমাকে নিয়েই ঝগড়া করছেন। বড় ফুপু জিতলে আমি বাবার বরযাত্রায় কনের বাড়ি যেতে পারবো। সেই কনে নাকি আমার নতুন মা। নতুন মা? তবে আমার মা কি পুরনো মা ছিল? বাবাকে জিজ্ঞেস করেছিলাম সে কথা। বাবা উত্তর না দিয়ে বলেছিলেন, কী সব আজগবি কথা বলো আজকাল, বয়সের চেয়ে ভারী ভারী কথা তোমাকে কে শেখায়। শেষে দাদিকে ডেকে বলেছিলেন এসব কথা যেন তাদের মধ্যে থেকে আমার সামনে আর কেউ না বলে। সত্যি কেউ আর আমার সামনে তেমন কিছু বলছিল না, বরং শুনতে গেলেও খেদিয়ে দিচ্ছিল। কিন্তু ঝামেলা বাঁধালেন বড় ফুপু এসে। যখন তিনি আমার মৃত্যু দাদা ভাইয়ের কথা তুলে কাঁদছেন,
বলছেন আমার বাপ বেঁচে থাকলে এই এতিম মেয়েটারে এভাবে অবহেলা করতে পারতো না। মৃত্যু জীবন সঙ্গীর কথা মনে করে দাদির চোখেও আর বাদ মানল না। কাঁদতে কাঁদতে বললেন, আমি কি ওয়েরে যাইতে দিতে চাই না সাদে? সবাই যে বলতেছিল এই মেয়ে অপায়া, শুনেই বড় ফুপুর কান্না বন্ধ করে ফের খেকিয়ে ওঠেন। সবাই বললেই তুমি শুনবা? তুমি তোমার নাতিনের আগলাইয়া রাখবা না? উঁচু গলায় কথাবার্তা আরও কিছুক্ষণ চলল। শেষমেশ বুঝি বড় ফুপুই জয়ী হলেন, কারণ কিছুক্ষণ পরে জানতে পারলাম বাবার বরযাত্রায় আমি যাচ্ছি। বাবা তার বড় বোনকে বেশ ভয় পান, তার কথার উপর দিয়ে খুব একটা কথা বলতে পারেন না, তাই মন থেকে না চাইলেও তিনি আমাকে সঙ্গে রাখলেন। আজ আর মা আমাকে যা সাজিয়ে দিল না, মা তো পৃথিবীতে নেই, সেখানে গেছে যেখানে থেকে নাকি আর ফেরা যায় না। বাবা শ্বশুর বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছালাম, সাজানো কোনো গেট কিংবা গেটের কাছে সুন্দর পোশাক আশাক পরা কাউকে দেখতে পেলাম না। এর আগে মেজো মামা কিংবা লতা আন্টির বিয়েতে তো এরকমটাই দেখেছি। বাবাও তার বিয়ের দিনে মোটেও বর সাজেননি, পাগড়ি নেই, শেরওয়ানিও নেই, কেবল একটা মেরু রঙের সাধারণ পাঞ্জাবি আর মাথায় সাদা একটা গোল টুপি, সেটিও আবার দাদির আসার সময় কথা থেকে খুঁজে এনে পরিয়ে দিয়েছেন। বাবাকে বর বলে মনেই হচ্ছে না। পুরো পথে আস্তে আস্তে ভেবেছি বাবাকেও নিশ্চয়ই অন্যান্য বরের মতো বিয়ের গেটের টাকার জন্য আটকে দেবে। বাবার কাছে গেটে দেওয়ার মতো অতগুলো টাকা কি আছে? বিয়েতে বর এলে যেভাবে গেটের কাছে আটকে ফিতে টাকার বিনিময়ে টাকা নেওয়া হয়, সেরকম করতে কেউ এগিয়ে এলো না বললে ভুল হবে। কয়েকজন সাধারণ পাঞ্জাবি লুঙ্গি পরা পুরুষ এগিয়ে এসে আমাদের নিয়ে গেলেন। বাবাকে বসতে দেওয়া হলো বসার ঘরের একটা চৌকিতে, যেটার উপরে পাতলা তোশক আর রঙিন চাদর বিছানো। হেলান দেওয়ার জন্য পেছনে দুটি বালিশও রাখা। বাবা আর তার সঙ্গের লোকজন চৌকির ওপরে গোল হয়ে বসলেন। আমাকে বসতে দেওয়া হলো পাশের রাখা চেয়ারে। আমার নতুন মায়ের বাবার বাড়ি আমার হারিয়ে যাওয়া মায়ের বাবার বাড়ির মতো সম্পদশালী নয়, সে কথা অত অল্প বয়সেও বুঝতে পেরেছিলাম, কারণ এই বাড়িতে আমার নানা বাড়ির মতো গদিওয়ালা সোফা নেই। খানিকক্ষণ পরে ভেতরে টু মেরে দেখেছি বাড়িতে কোনো টেলিভিশনও নেই। আমাদের বসতে দিয়ে বাড়ির ভেতর থেকে শরবত, মিষ্টি, পিঠা এইসব খাবার ট্রেটে সাজিয়ে এনে খেতে দিল। শরবত দেখে লোভ সামলাতে না পেরে শুরুতেই বড় এক গ্লাস শরবত খেয়ে ফেললাম। আমার অতটুকু পেট শরবতের সবটুকু ভরে গেল। এরপর যখন লুঙ্গি পাঞ্জাবি পরা সাদা দাড়ির একজন বয়স্ক লোক আমাকে মিষ্টি কিংবা পিঠা খেতে সাধলেন, তখন আর তার কিছুই খেতে পারলাম না। খেতে ইচ্ছে করা সত্ত্বেও সেগুলো ফিরিয়ে দিতে হলো। মা পাশে থাকলে এইসব আমাকে কিছুতেই আগে শরবত খেতে দিত না। প্রথমে পিঠা কিংবা মিষ্টিটা খাইয়ে দিয়ে তবে শরবত খেতে দিত। হঠাৎ মায়ের কথা মনে করে এই ভিড়ের বাড়িতে মন কেমন করতে শুরু করলো। চারপাশে কত মানুষই তো হেঁটে চলে বেড়াচ্ছে, কেবল আমার মাকে কোথাও দেখি না। আর তখনই মনে পড়ল নতুন মায়ের মুখটি এখনও দেখতে পাইনি। তখনও আমি নিজের মা, পরের মা, সেসবের মানে বুঝি না। মনে মনে একরকম হিসাব মিলিয়ে নিয়েছিলাম যে কারো যদি একজন মা চলে যায় তাহলে আরেকজন মা আসে। ভাবতাম সব মায়ের ভালোবাসা, দায়িত্ব, খেয়াল রাখা, বকুনি দেওয়া সবই বুঝি একই রকম হয়। নতুন মাকে যে দেখতে চাই একথা কাকে বলবো? বুঝতে পারছিলাম না যে বয়স্ক লোকটি আমাকে মিষ্টি খেতে ছেড়েছিলেন তার সঙ্গে চোখাচোখি হতেই বললাম নতুন মাকে দেখতে যেতে চাই। আমার বলাটা একটু জোরে হয়ে গিয়েছিল সম্ভবত,
বাবার সঙ্গে আসা আমাদের পক্ষের একজন বাবার বন্ধু হবেন সম্ভবত। কেমন করে চোখ রাঙানোর মতো করে আমার দিকে তাকালেন। আমি সেদিকে দেখেও না দেখার ভান করে বৃদ্ধ লোকটিকে আবার অনুরোধ করলাম, আমার বাবার বিয়েতে আমি এসেছি, নতুন মাকে নিতে এসেছি, কারো চোখ রাঙানিতে আর ভয় পাই না। বয়স্ক লোকটি আমাকে হাত ধরে বাড়ির ভেতরে পৌঁছে দিলেন, যে কক্ষে কোনো বসে আছে। সেই কক্ষের সামনে গিয়ে গলা খাকারি দিয়ে ডাকলেন, হামিদার মা, ও হামিদার মা। হামিদার মা সম্ভবত আশেপাশেই কোথায় ছিলেন। হাতের কোনো একটা কাজ অসমাপ্ত রেখে ছুটে এলেন। এসে তাড়া দিয়ে বললেন, কি বলবা, তাড়াতাড়ি বড়, মেহমানদের খাইতে দেওয়ার সময় হয়ে গেছে। সুপারি কাটা এখনও শেষ হয় নাই। ঝন্টুর মাকে কাজ দিলে একটা কাজও ঠিক সময়ে শেষ করতে পারে না। হামিদার মায়ের চোখে মুখে তারা আর বিরক্তি। তার কাঁচা সুপারির দাগ লাগা হাতে আমাকে সঁপে দিয়ে লোকটি বললেন, এই হইল আমাগো দিলরুবার জামাইয়ের আগের ঘরের মাইয়া, হে তার নতুন মায়ের দেখতে চায়। মহিলাটি এক নজর আমাকে আগা গোড়া দেখলেন, কিন্তু কিছুই বললেন না। এমনি কি নামও জিজ্ঞেস করলেন না, যেন কোনো কিছুই বলার নেই তার। চেহারার কোনো অভিব্যক্তি ফুটে উঠল না পর্যন্ত। এই বাড়িতে কে আমার কি হয় তা এখনও জানি না। কাকে কি ডাকতে হবে সেসবও কেউ আমাকে বলে দেয়নি। সব কিছুই নতুন ঠেকছে আমার কাছে। কিন্তু আমি মনে মনে এক একটা ধারণা করতে থাকলাম। ধরে নিলাম বয়স্ক লোকটি আমার নতুন নানা ভাই, আর হামিদার মা আমার নতুন নানি। নতুন নানি আমার হাত ধরে ঘরের কোণে আরেকটি চৌকির কাছে নিয়ে গেলেন। এই চৌকিতেও একই রকম রঙিন লাল হলুদ ফুলওয়ালা চাদর পেছানো। যেমনটা বসার ঘরে দেখে এসেছি তারই ওপর লাল না যেন কমলা রঙের একটা শাড়ি পরা। ঘোমটা টানা একটি বউকে দেখতে পেলাম। বউটিও যে আমার মা সে কথা কেউ আমাকে আলাদা করে বলে না, দিলেও বুঝতে পারতাম। তবু হামিদার মা মানে আমার নতুন নানির তাকে ডাকিয়ে দিয়ে আমাকে বললেন, ওই যে তোমার মা বসে আছে, যাও তোমার নানু মায়ের কাছে যাও। এতদিন তবু যেমন তেমন ছিলাম, কিন্তু এখন যখন সব কল্পনার অবসান হলো, নতুন মাকে আমার সামনে বসা দেখে বুকের ভেতর কেমন যেন টিপ টিপ করতে লাগলো। কই, আমার মাকে দেখে কখনো তো এমন হতো না। তবু কিছুটা ভয়, কিছুটা দ্বিধায় তার কাছাকাছি গিয়ে বসলাম। ঘোমটার জন্য মুখের পুরোটা দেখা যাচ্ছে না। যতটুকু দেখতে পেলাম মুখের এক অংশ কিংবা তার হাত দুটি, বুঝতে পারলাম আমার এই মা বেশ ধবধবে ফর্সা। গল্পের বইয়ে পড়া পরীরা যেমন হয় তেমনই নতুন মা আমার, কিংবা আমার মায়ের মতো শ্যামবর্ণের নয়। মাকে যে আরেকটু ভালো করে দেখতে চাই সে কথা কাউকে বলার সাহস পেলাম না। নতুন মা তো এখন নতুন বউ, তাই নিজে নিজে ঘোমটা খুলে আমার দিকে তাকাতে পারল না। ঘরের ভেতর আরও অনেক মানুষ, বিশেষ করে নারী আর বাচ্চারা সব ভিড় করেছে এখানে। এরা সবাই এদের অপেক্ষার আত্মীয় স্বজন বুঝতে পারলাম, কারণ আমাদের সঙ্গে কোনো নারী কিংবা শিশু আসেনি। আমি ছাড়া ভিড়ের মধ্যে আমার বয়সী একটা ছেলে, যে তার মা কিংবা খালা জাতীয় কারোর সঙ্গে বিয়ের দাওয়াতে এসেছে। সেই ছেলে কথা থেকে একটা মাথায় বেলুনওয়ালা বাঁশি জোগাড় করে প্যাপু শব্দ করে বাজাতে লাগলো। বড়রা কিছুক্ষণ পর পর ধমক দিলেও তার থামার নাম নেই, বরং প্রতিবার ধমক খেয়ে তার দুষ্টুমি আরও বেড়ে যেতে লাগলো। ছেলেটিকে দেখে বেশ মজা লাগছিল। কিছুক্ষণ পর তার সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল। সেখান থেকে ভাব হতেও সময় লাগলো না। ছেলেটির কাছে ছিল বাঁশি ও আমার কাছে ছিল সঙ্গ। আমি তাকে সঙ্গ দিলাম আর সে আমাকে তার সঙ্গে খেলতে নিল। আমরা বেশ খানিকক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করছিলাম।
ততক্ষণে ছেলেটির নামও জেনে গিয়েছি। ওর নাম রাহাত। সে তার খালার বিয়েতে এসেছে। আমার মতোই ক্লাস 2-এ পড়ে, কিন্তু আমাদের স্কুল আলাদা। এমন এক স্কুলের নাম বলল, সেই নাম বা তার গ্রামের নাম আমি আগে কখনো শুনিনি। রাহাতের পেছন পেছন হইচই করে ছুটছিলাম, ঠিক তখনই মাঝবয়সী এক নারী এসে আমাকে ডাকলেন, এই তোমারে খাইতে ডাকে। নতুন আত্মীয় বাড়িতে এসে ভদ্র হয়ে থাকার জন্য বাড়ি থেকে সবাই বারবার বলে দিয়েছেন, বিশেষ করে দাদি আর বড় ফুপু। আমার কারণে যেন কোনো বদনাম না হয়, যেন ছোটাছুটি করে কাউকে বিরক্ত না করি বা কোনো কিছু ফেলে না ভাঙি। কিছু না ভাঙলেও যে এতক্ষণ ছোটাছুটি করলাম, একথা আবার কেউ বাড়িতে গিয়ে বলে দেবে না তো। খানিকটা ভয় লাগলেও তা প্রকাশ করলাম না। আমাকে ডাকতে আসা নারীটির পেছন পেছন গিয়ে আবার ঢুকলাম সেই কক্ষে। সেখানে আমার নতুন মা বসে আছে, এখনও একইভাবে ঘোমটা পরা। নতুন মায়ের কক্ষটিতে ঢুকতে গিয়ে খেয়াল করলাম সে কান্না জড়ানো কণ্ঠে কাউকে কিছু বলছে। অত ভিড় আর হইচইয়ের মধ্যেও স্পষ্ট শুনতে পেলাম তার কণ্ঠস্বর, আপনি আমার নিজের মা না দেখিয়া আজকে বউরা এক বাচ্চাওয়ালা পুরুষের হাতে তুলে দিতেছেন, যাকে বলবো তিনি, অর্থাৎ হামিদার মা। তখন উত্তর দিলেন, তুই তাইলে তোর সতীনের মাইয়ার যখন বড় হইব তখন ভালো কোনো পুরুষের হাতে তুলে দিস। আমি তো আর আপন মা না, তাই যেদিকে হাঁটি সেদিকেই দোষ। আপন মা, সতীনের মাইয়া, এসবের কিছুই বুঝতে পারছিলাম না। শুধু বুঝলাম আমি যেমন নতুন মাকে পেটে মুখিয়ে আছি, নতুন মায়ের আমার জন্য তেমন কোনো ভাবনাই নেই। আমি খুব ছোট একটা মানুষ তখন, আমার এক চিলতে বুকে নিজের মতো করে সাজানো একটা ছোট্ট পৃথিবী। নতুন মায়ের কথা শুনে আমার সেই ছোট্ট পৃথিবী পুরোটাই যেন দুলে উঠল। বাবার বিয়ের উপলক্ষে আমার মা বাবার ঘটনা আবার নতুন করে সাজানো হয়েছে। গোছ গাছ চলছিল কদিন ধরে। আজ নতুন বউকে নিয়ে বাড়ি ফিরে দেখি সেখানটাতেই থাকতে দেওয়া হবে তাকে। বাবার নতুন স্ত্রীর জন্য এই সাজানো গোছানো আয়োজন। আমার মা বেশ গোছানো মানুষ ছিল, ঘরের খুব বেশ পরিবর্তন করতে হয়নি। শুধু কিছু কিছু জিনিস সরিয়ে ফেলা হয়েছে। তার মধ্যে মায়ের হাতে সেলাই করা ওয়ালমেট ছিল দেওয়ালে টাঙানো। বাড়ি ফিরে সেগুলোকে আর আগের স্থানে দেখতে পাওয়া গেল না। মায়ের খাট, আলমারি, আলনা আর ড্রেসিং টেবিল আগের মতোই আছে। এমনকি ড্রেসিং টেবিলের ওপর রাখা তার পাউডারের কেসটাও। এত কিছু সরালো, এমনি কি ঘরের রঙও পরিবর্তন করালো, কিন্তু পাউডারের কেসটা এখনও আগের স্থান থেকে যাওয়ার রহস্য বুঝতে পারলাম না। হয়তো নতুন বইয়ের জন্য বাড়তি খরচ করে পাউডার কেস আনার বদলে আগেরটা রেখে দেওয়ায় যুক্তিযুক্ত মনে করছে বাড়ির মানুষেরা। যেমন করে আমার মায়ের শাড়িগুলো হয়ে গেল আমার নতুন মায়ের। মায়ের গলার পাথরের লকেটওয়ালা সোনার চেইনটাও নতুন মায়ের গলায় জ্বলজ্বল করতে দেখলাম। যদিও তখন ছোট মানুষ আমি, এত কিছু আলাদা করে খেয়াল করে দেখা বা বোঝার কথা নয়। অবশ্য আলাদা করে খেয়াল করে দেখিও নি, কিন্তু যেহেতু আমি মায়ের বদলে আরেক মা আশা করছিলাম, তাই মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে কিসে মিল আছে আর কিসে নেই। সে কারণেই হয়তো এই এত বছর পরেও যেসব অনেকটা স্পষ্ট মনে আছে। নতুন মাকে যে খাটটাতে বসানো হয়েছে সেটি ফুল আর জড়ি দিয়ে সাজানো। বরযাত্রায় যাওয়ার সময়ও এইসব দেখে যায়নি, আমরা যাওয়ার পর কেউ সাজিয়েছে। হতে পারে তা ছোট ফুপু বা ফুপুর মেয়েরা। আমি বাবার সঙ্গে যাওয়াতে এই কাজে নাক গলাতে পারলাম না দেখে একটু একটু খারাপ লাগছিল। সবাই আমাকে ছোট বলে কাজ করতে দিতে না চাইলেও বড়দের মতো কাজ করতে আমার ভালো লাগে। টুকটাক যতটুকু করতে দেয় সেটুকু তো মন দিয়েই করি।
তবু ছোট বলে এড়িয়ে যায় কেন সবাই। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে হারিকেনটাকে ধরায়। এই আমি তো প্রতিদিন যে চিমনি পরিষ্কার করতে হয়, সেই চিমনির কাছে বড়দের কারো হাত ঢোকানো যায়, তখন তো প্রয়োজন পড়ে আমাকেই। তবু সবার একটা ভাব দেখো, মনে হয় আমি কোনো কাজেরই না। নতুন মায়ের ঘর সাজানোর সব প্রশংসা এখন আমার ফুপুর মেয়েরা পাবে, অথচ সেখান থেকে আমিও কিছু প্রশংসা পেলে কার কি এমন ক্ষতি হতো? ওরা কি আমার থেকে খুব বেশি বড়? বছর 5-6 হবে হয়তো। এই তো কয়েকদিন পরে আমি যখন ক্লাস 3-তে উঠে যাব, এরপর এক এক করে 9-10-এ সবাই আমাকে কতটা গুরুত্ব দিয়ে কথা বলবে তা ভাবলে এখনই খুশি খুশি লাগছে। আপাতত ছোট মানুষ হওয়া দায় নিয়ে চুপ করে থাকলাম, কিছুই আর করার নেই বলে। বাড়িতে আনার পর নতুন মায়ের মুখটা ভালো করে দেখতে পেলাম। আসার সময় বাবার গাড়িতে আমার জায়গা হয়নি, তাদের ছোট গাড়িতে নতুন মা আর তার বাড়ির কয়েকটি মেয়ে, সম্ভবত তার বোনেরা সঙ্গে আসায় সেখানে আমি আর বসতে পারলাম না। ছোট কাকা সহ অন্যরা যে গাড়িটিতে ছিল সেখানে বসতে হলো আমাকে। পথ খুব বেশি নয়, ফেরার পথে কাকার কোলেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো একেবারে বাড়ির সামনে এসে, মনে হলো কোনো স্বপ্নের জগতে চলে এসেছি ঘুমের শেষে। আমাদের বাড়িতে আমার একটা মায়ের অভাব ছিল, সেই অভাব আজ পূরণ হলো। যদিও তাদের বাড়িতে তার মাকে বলা কথাগুলো শুনে আমার আবারও বুকের ভেতর টিপটিপ করছিল, কিন্তু সেই ভয় দূরও করে দিয়েছি। আমি যখন নতুন মাকে একলা পেয়ে বলবো যে তার জন্য আমি কদিন ধরে অপেক্ষা করছি, তখন নিশ্চয়ই সেও আমাকে অনেক ভালোবাসবে। নতুন বউ দেখতে আশেপাশের বাড়ির অনেকে ভিড় করেছে। আবার বিয়ে উপলক্ষে আমাদের অনেক আত্মীয় স্বজন তো এসেছেই। পুরো বাড়ি গম গম করছিল। সারাদিন অনেক বেশি মানুষজন দেখে এসে আমার আর ভিড় ভালো লাগছিল না। ছোট্ট শরীরটা বড় ক্লান্ত লাগছিল। প্রতিদিন দাদি আমার খেয়াল রাখলেও আজ এত মানুষের মধ্যে আলাদা করে আর খেয়াল রাখতে পারেনি। বড় ফুপিও রান্নাঘরে ব্যস্ত। অল্প ক্ষুধা লাগলেও সে কথা কাউকে গিয়ে বলতে ইচ্ছে করলো না। নিজের খাবার এখনো নিজে নিয়ে খেতে পারি না আমি। পারি না মানে করতে দেওয়া হয় না বলে অভ্যাসেও নেই। সন্ধ্যার পর মানুষজন সব নতুন বউয়ের ঘরে ভিড় জমিয়েছে। আমি সুযোগ খুঁজছি নতুন মাকে মনের কথাগুলো বলার। সেই সুযোগ আরও কয়েকদিনে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। উঠানটা তুলনামূলক ফাঁকা। সন্ধ্যার আগেও বাড়ির শিশুরা এখানে খেলাধুলা করছিল। এখন কেউ নেই। উঠানোর এক পাশে পাটি বিছিয়ে রাখা দেখতে পেলাম। হবে আমাদের বা অন্য কারো। কেউ হয়তো খেলনা বাটি বিছিয়ে খেলছিল এই পাটির ওপর, কিংবা হবে অন্য কিছু। আমার শরীর ক্লান্ত লাগছিল খুব। মনে হলো এই হঠাৎ নেমে আসা সন্ধ্যায় এই নারিকেল গাছের নিচে ঝিরি ঝিরি বাতাসে কিছুক্ষণ একলা শুয়ে থাকি। বাতাসে চালতা ফুলের মিষ্টি গন্ধ, এই গন্ধ আমার বড় প্রিয়। কিছু কিছু গন্ধের সঙ্গে কিছু কিছু প্রিয় মুখ গেঁথে থাকে। সেই শৈশবের বিকেলগুলোতে চালতা ফুলের গন্ধ পেলেই আমার ছোট্ট বোনের কথা মনে পড়তো, যাকে আমি একবারই দেখেছিলাম। লাউ ফুলের মতো ফর্সা তার মুখ, আর লাউয়ের কচির ডগার মতো ছোট ছোট হাত পা। দেখে বড় অবাক হয়েছিলাম, মানুষ এত ছোটও থাকে তাহলে। আমার বোন যেদিন পৃথিবীতে এলো সেদিনই চলে গেল, সঙ্গে করে নিয়ে গেল আমাদের মাকেও। সেদিনও বাতাসে এমন চালতা ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছিল। মাকে আর আমার ছোট বোনকে যখন সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছিল, কথা থেকে এক ঝটকা বাতাস ছুটে এলো, আমাকে ডুবিয়ে দিয়ে গেল এক নিদারুণ নিঃসঙ্গতায়।
সান্ত্বনা হিসেবে রেখে গেল এই চালতা ফুলের ঘ্রাণ, ফুলের গন্ধ আর ঝিরঝিরি বাতাস পেয়ে উঠোনের কোণাটাতে শীতল পাটির ওপর কখনো ঘুমিয়ে গিয়েছি, বুঝতে পারিনি। দেখতে পেলাম মা এসে আমাকে ডেকে তুলছে। নতুন মা নয়, আমার সেই পুরনো মা, সেই শ্যামলা রঙের মায়া গন্ধ ভরা মা। মাকে বললাম, আমাকে ডেকো না মা, আমি খুব ক্লান্ত। মা তখন আমার পাশেই বসলো, গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, এভাবে অন্ধকারে একা থাকতে হয় না মামনি। অন্ধকারে না তোমার ভীষণ ভয় ছিল। মাকে সে কথার উত্তর দিলাম না বা দিতে পারলাম না। আমি তখন আবারও গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছি, অথবা ঘুম ভেঙে যাওয়ার ভয় পাচ্ছি যে ঘুম ভেঙে গেলে আর মাকে দেখতে পাবো না। ভীষণ চেষ্টা করছি মাকে আগলে ধরার, কিন্তু ধরতে পারছি না। মা কেমন করে যেন আমার হাতে ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আদো আদো উচ্চারণে ঘুম জড়ানো গলায় মাকে বললাম, আজ তুমি এলে না কেন মা? বাবার বিয়েতে বাড়ি ভরা কত মানুষ এসেছে দেখো। ছোট ফুপু তোমার মতো সুন্দর করে সাজাতে জানে না মা। দেখো, আজ আমাকে দেখতে একটুও পরীর মতো লাগেনি। আমার কথা শুনে মা যেমন মলিন হাসলো, আর তার সেই হাসি আমি সেই প্রায় অন্ধকারেই স্পষ্ট দেখতে পেলাম, কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। মায়ের কোলে উষ্ণতা তখনও অনুভব করছিলাম, আর প্রাণপণ চেষ্টা করছিলাম তাকে ধরে রাখার, অথবা মাকে রাখতে না পারলেও অন্তত যেন তার উষ্ণতাকু থাকে। কিন্তু কিছুই ধরে রাখতে পারলাম না, না মাকে, না তার উষ্ণতা, না তার গায়ের ঘ্রাণ। যখন আবারও তাকে বললাম, কেন এলে না তুমি, কেন আসতে পারো না তুমি, ততক্ষণে মা নাই হয়ে গিয়েছে ফের। ছোট ফুপুর বড় মেয়ে চুমকি আপা এসে আমাকে ডেকে তুলল। তখনই চুমকি আপাকে বললাম, পারলাম না। আপা, কেন এলে তুমি? তোমার পায়ের শব্দ পেয়েই তো আমার মা ভয় পেয়ে পালিয়ে গেছে। বিয়ে উপলক্ষে আগমন অতিথিরা একে একে বিদায় নিচ্ছে, আর আমাদের বাড়িটা আবার একটু একটু করে খালি হচ্ছে। সব আনন্দ আয়োজন ছাপিয়ে আমি কেবল অপেক্ষা করছি আমার নতুন মায়ের কাছাকাছি যাওয়া, তাকে একটু স্পর্শ করার, তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করার ইচ্ছে আমার কেবল বাড়ছেই। বীর বাটাই সেই সুযোগ মেলেনি এতদিন। সবাই একে একে চলে গেলেও বড় আর ছোট ফুপু কেবল থেকে গেলেন। তারা আরও কয়েকদিন থেকে তারপরেই যাবেন বলে সিদ্ধান্ত হলো। এমনিতে দুজনের শ্বশুর বাড়ি কাছাকাছি গ্রাম হলেও 100টা ব্যস্ততায় বাবার বাড়িতে এসে বেড়ানোর সুযোগ মেলে কম। আবার এক বোন এলে অন্যজন হয়তো সে সময় আসতে পারে না। কারো বাড়িতে কেউ অসুস্থ থাকে, তো কারো ছেলে মেয়ের পরীক্ষা। এবার আমার বাবার বিয়ে উপলক্ষে যেন তারা একসঙ্গে হওয়ার একটা অজুহাত খুঁজে পেলেন। বিয়ে তো আর রোজ রোজ হয় না। বাবা নাকি প্রথমে বিয়েতে রাজি ছিলেন না, কত কষ্ট করে তাকে রাজি করাতে হয়েছে, সেসব গল্পই করছিলেন তারা দুই বোন মিলে। আমি তখন খাবার ঘরে সকলের খাবার খেতে গিয়েছি। আজ আমার স্কুল বন্ধ। এমনিতেও এই বিয়ের হই হুল্লোড়ের মধ্যে ইচ্ছে মতো স্কুল ফাঁকি দিয়েছি। আমাদের গ্রামের স্কুলে তখন অত বেশি কড়াকড়ি ছিল না। 2 সপ্তাহ স্কুলে না গিয়ে পেট খারাপ ছিল লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দিলেই বেতের বাড়ির খাওয়া মাফ হয়ে যেত। আগে তো আমার মায়ে এ ধরনের অ্যাপ্লিকেশনে স্বাক্ষর করে দিতেন, এখন থেকে তাহলে নতুন মাকে দিয়ে স্বাক্ষর করাতে হবে। বাবা কি আর বাড়িতে থাকেন যে তাকে দিয়ে স্বাক্ষর করাবো? আমাদের মূল বাড়ি পাকা হলেও রান্না আর খাওয়ার ঘর টিনের, এবং মূল বাড়ি থেকে বিচ্ছিন্ন। মাঝখানে কাঠের পার্টিশন তোলা, তার এক পাশে রান্না হয়, অন্য পাশে বসে খাওয়া। সকালের খাওয়া আজ একটু দেরিতে খেতে বসেছি। খাবারের থেকে বেশি গিলছি ফুপুদের কথাবার্তা। ছোটবেলায় আমার বড়দের কথা হা করে গিলতে খুব ভালো লাগতো।
অনেক সময় দেখা যেত বড়রা বড়দের কোনো একটা কথা বলবে, তাই আমাকে সেখান থেকে উঠে যেতে বলছে, বা অনেক সময় ঠেলে উঠিয়ে দিচ্ছে। তবু আমি উঠেছি না। মায়ের মৃত্যুর পর মানুষের সঙ্গে লোভে হোক কিংবা অন্য কোনো কারণে দিন দিন কেমন নির্লজ্জ হয়ে উঠছিলাম। মা যখন ছিল এরকম করার সুযোগই পেতাম না। কেবল একটু চোখ রাঙিয়ে তাকাতে আর তাতেই সোর সোর করে বের হয়ে যেতাম। মা চলে যাওয়াতে হঠাৎ অনেক স্বাধীনতা পেয়ে গেলাম। সন্ধ্যার পরে টিভি দেখার স্বাধীনতা, দোকান থেকে এটা সেটা কিনে খাওয়ার স্বাধীনতা, স্কুলে না যাওয়ার স্বাধীনতা। আবার মা মরা মেয়ে বলে কেউ তেমন ধমকেরও দিত না। বলতে গেলে আমার সব স্বপ্নই পূরণ হয়ে গেল, কিন্তু তারপরও আমার বারবার কেন যেন মনে হতো যে এইসব আমার চাই না। মায়ের কঠোর শাসন পরাধীন থাকতেও রাজি ছিলাম। বিনিময়ে চাইতাম যে শুধু মা ফিরে আসুক। রুটি চিবানোর নাম করে ফুপুদের বলা কথাবার্তা শুনছি। তাদের সঙ্গে আমার দাদি আর দাদির বহু বছরের পুরনো সঙ্গী আসিয়া চাচিও হা শব্দ করে আলোচনায় একটু আধটু যোগ দিচ্ছেন। আসিয়া চাচির দুপুরে রান্নার জোগাড় যন্ত্রণা করছেন, আর দাদি তাকে কুমড়া কুটে দিয়ে সাহায্য করছেন। আমার ঠিক উল্টো দিকের পাতা বেঞ্চিতে বসে খাবার টেবিলে উপরে দুহাত আর হাতের তালুর উপরে থুতনি রেখে খুব চিন্তিত স্বরে ছোট ফুপু বললেন, নতুন বউরে নিয়া চিন্তা হয় অনেক। গরিব ঘরে মাইয়া, হঠাৎ সব কিছু পাইয়া গেলে আবার না বেড়াইয়া হইয়া যায়। বয়সও তো কম, ভাইয়ের সঙ্গে মানাই চলতে পারবে কি না আল্লাহ জানে। বড় ফুপু চেয়ার থেকে উঠে মিটসেফের ওপর থেকে তার পানের ডিব্বা নামাচ্ছিলেন। ডিব্বা থেকে পান সুপারি বের করে মুখে দিতে দিতে বললেন, গরিব হয় দুই রকম, অভাবের গরিব আর স্বভাবের গরিব। মাইয়ার বাপের বাড়ির মানুষের কথাবার্তা শুই না তো স্বভাবের গরিব বইলা মনে হয় নাই। অভাবের গরিব হওয়া দোষের কিছু না। আল্লাহ মানুষের ধন সম্পদ দিক আর অভাব দিক সব কিছু দেয় পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পরীক্ষা নেন। আমি তো ভাবতাম শুধু স্কুলেই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দিতে আমার কেন যেন সবসময় ভয় ভয় লাগে। যদিও বেশিরভাগ প্রশ্নের উত্তরই জানা, তবু ভয়টা কমে না। কিন্তু আল্লাহ কিভাবে পরীক্ষা নেন সে পরীক্ষা উপলক্ষে খাতা কলম কখনো তো কিছুই পাই না। ফুপুদের কথাবার্তা কিছু বুঝলে আবার কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আমি যে তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছি তা তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। বুঝতে পেলেই আমাকে এখান থেকে ঘুরে গিয়ে খেতে বলবেন। জানি তো বড়দের স্বভাব। আল্লাহ পরীক্ষা তো সত্যিই বড় বউ। আমরা কি কম পরীক্ষা দিছি? বড় ফুপুর কথায় তাল মেলায় ছোটজন। দাদি সেই প্রসঙ্গে কিছু বলেন না, কেবল লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাদের কথায় বুঝি সমর্থন দেন। আমাগো ছোট কালে যখন আব্বার কামাই রোজগার কম আসছিল, তোর মনে আছে একবার ঈদে আমাগো জামা দিতে পারে নাই। বড় ফুপু মনে করিয়ে দিতে চেষ্টা করেন ছোট ফুপিকে। মনে নাই আবার চান রাত থাইকা কত কানলাম দুই বইনে গলাগলি ধইরা। বলা শেষে ছোট ফুপু হাসার চেষ্টা করেন, কিন্তু সেই হাসিকে কেন যেন হাসির মতো দেখায় না। হাসির চেয়ে বেশি কান্না বলে মনে হয় আমার কাছে। ফুপুদের স্মৃতি চারণের পাল্লা ভারী হতে থাকে। আমার রুটি খাওয়া শেষ। শুরুতে মজা লাগলেও এখন আর তাদের কথাবার্তায় আগ্রহ পাচ্ছি না। সকাল 10টা তো বাজেই। এই সময় টিভি চাললেও ঝিরঝির ছাড়া কিছুই দেখা যাবে না। অবশ্য সন্ধ্যার পর ছাড়া তখন টিভি ছেড়ে বসার মতো স্বাধীনতা আমি এখনো পাইনি। 10টা অনিয়মের মাঝেও কিছু নিয়ম আমাকে অবশ্যই মেনে চলতে হয়। মায়ের মতো শাসন না করলেও দাদির বেঁধে দেওয়া কিছু অদৃশ্য সীমানা আছে।
সেগুলো ডিপ ভাঙানোর চেষ্টা করি না কখনো। আমার নতুন মায়ের সঙ্গে গল্প করার জন্য মনটা ছটফট করছে, কিন্তু তার কাছে এখন যাওয়া চলবে না। ফুপুরা বলে দিয়েছেন বাবা যে কদিন বাড়িতে আসেন তাদের ঘরে যেন কম যায় বা প্রয়োজন ছাড়া না যায়। বিশেষ করে বাবা যখন সেখানে থাকবেন তখন যাওয়া চলবে না। এই আবার কেমন নিয়ম কে জানে। বাবা বছরের বেশিরভাগ সময় তো শহরেই থাকেন, সেখানে চাকরি করেন আর মাসে মাসে টাকা পাঠান। আগে বাবার বাড়িতে আসার মানে আমাদের বিশেষ আনন্দের দিন ছিল। মা আর দাদি মিলে কত ভালো ভালো খাবার রান্না করতেন। আমার পছন্দের বেশিরভাগ পিঠা সেমাইয়ের তৈরি হতো। সময় করে ফুপুরাও আসার চেষ্টা করতেন। বিকেল হলে আমি বাবার হাত ধরে কাছে কোথাও ঘুরে আসতাম। কখনো বা দোকান থেকে চিপস চকোলেট কিনে মায়ের বকুনি খেতাম আমি আর বাবা মিলে। তবে এখন কেন বাবা বাড়িতে থাকলেও তার কাছাকাছি যাওয়া চলবে না। আমার হিসেব মিলতেও মিলে না। কোথায় যেন একটা কি শূন্য থেকে যায়। তখন ছোট ছিলাম, তাই বুঝতাম না যে একজন মানুষের শূন্যতা কখনো আরেকজন মানুষ দিয়ে পূরণ করা যায় না। মানুষের বিকল্প কেবল সে নিজেই। ফুপুদের নিষেধ সত্ত্বেও পা টিপে টিপে নতুন মায়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। ওই যে বললাম, মায়ের মৃত্যুর পর থেকে একটু ভালোবাসার লোভে কেমন নির্লজ্জ হতে শুরু করছিলাম। গিয়ে দেখে দরজা খোলাই আছে। নতুন মা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। দেখে আমার বুকের ভেতর ধাক্কার মতো লাগলো। ঠিক কয়েক মুহূর্তের জন্য তাকে আমার মা বলে বিভ্রম হলো। আমার মা ও ঠিক এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতো। আয়নাটা একই আছে, শুধু মানুষটা বদলে গেছে। একজনের বদলে অন্যজন। আয়নাও কি হৃদয় থাকে? তারও কি হারিয়ে যাওয়ার মানুষের জন্য কষ্ট হয়? এক মুখের বদলে আরেক মুখ কি মেনে নিতে পারে সহজেই? দরজায় আমাকে উকি দিতে দেখে নতুন মা ঘুরে তাকালো। আসলে সে আমাকে আয়নায় দেখতে পেয়েছে। এবার মুখোমুখি তাকালো। তাকাতেই দেখে আমার একটু যেন লজ্জা লজ্জা লাগছিল। কি বলবা বুঝতে না পেরে ছুটে চলে আসার প্রস্তুতি নিচ্ছি। অমনি নতুন মা বলল, বাইরে কেন, ভেতরে এসো। এবার আমার কানেও ধাক্কা লাগলো যেন। আমার মাও এভাবেই শুদ্ধ করে কথা বলার চেষ্টা করত। গ্রামে যদিও শুদ্ধ কথা কেউ বলে না, কিন্তু মা আমাকে শুদ্ধ কথা শেখানোর চেষ্টা স্বরূপ নিজেও শুদ্ধ কথা বলতো। বিশেষ করে আমার সঙ্গে কথা বলার সময় ঘরের ভেতর ভালো করে আরেকবার উকি দিয়ে দেখলাম। বাবাকে সেখানে দেখতে পেলাম না। আমি আমার নতুন মায়ের সঙ্গে কথা বলার জন্য আর সম্ভব হলো তাকে একটু শুয়ে দেখার জন্য ঘরের ভিতরে পা রাখলো। নতুন মা তার বিছানায় আমাকে বসতে বলল, আর বড়র সঙ্গে সঙ্গেই আমি সেখানে বসে পড়লাম। এই ঘর যেখানে এখন নতুন মা থাকছে, সেখানে আমার মাও থাকতো। মা যখন ছিল তখন এটি আমারও ঘর ছিল। ওই যে যেখানটাতে নতুন মায়ের লাগেজ রাখা আছে, ও এখন ওই কোণাটাতেই আমার পড়ার টেবিল রাখা ছিল। মায়ের মৃত্যুর পর একা থাকতে ভয় লাগে বলে দাদির ঘরে থাকি। রাতে দাদির কাছে ঘুমাই। এখন আমার পড়ার টেবিলও তাই সেখানে নিয়ে যাওয়া হয়েছে। খাটে বসে থেকে ঘাড় ঘুরিয়ে ঘরের চারপাশ আরেকবার ভালো করে দেখে নিচ্ছিলাম। দুপুর হয়ে এলো বরে, তারই আগমনী। রোদ আমার নতুন মায়ের ঘরের জানালার পর্দাগুলো আগেই মতোই বিষণ্ণ মুখ করে ঝুলে গেছে। বাতাস নেই বলে উড়েছে না। আমার হঠাৎ অস্বস্তি লাগতে শুরু করলো। এতদিন কত কি ভেবে রেখেছি, নতুন মাকে কত কি বলার আছে, অথচ এখন তার আর কিছুই মনে পড়ছে না। মনে পড়লেও সেগুলো গুছিয়ে বলতে পারছি না। আমাকে ইতস্তত করতে দেখে নতুন মা বলল, আসো তোমাকে সাজিয়ে দেই। তার এই কথায় আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। সাজতে তখন আমার খুব ভালো লাগতো।
আমাকে সুন্দর করে সাজিয়ে দিলে আয়নার সামনে 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে পারতাম না নিজের প্রতি নিজের মুগ্ধতায়। নতুন মা আমার এই দুর্বলতার কথা জানলো কি করে কে জানে। বলতে গেলে কোনো পরিশ্রম ছাড়াই মাত্র একটি কথা বলে সে আমার হৃদয়ে অনেকটা কাছাকাছি চলে এলো। নতুন মা তার সাজগোজের সমস্ত ডালা খুলে বসেছে, আর আমি একবার এটা আর একবার সেটা ধরে ধরে দেখছি। চোখে কাজল পরিয়ে দিয়েছে, ঠোঁটে দিয়ে দিল গোলাপি রঙের লিপস্টিক। যদিও আয়নায় দেখিনি, তবু বলতে পারি আমাকে দেখতে ঠিক পরীর মতোই লাগছে। লেল পালিশ খুলে মা আমার হাতের নখে পরিয়ে দিতে যাবে, ঠিক তখনই দরজায় দেখা গেল ছোট ফুপুকে। তাকে দেখেই বুঝে গেলাম যে তিনি আমার সব কিছু ভণ্ডুল করতে এসেছেন। এখন নিশ্চয়ই বলবেন এসবের কোনো দরকার নেই। ঠিক তাই, এই অসময়ে এসব কি নিয়ে বসেছ নতুন বউ? ফুপুর গলা কিছুটা চড়া মনে হলো। এমনিতে তার গলা স্বর বড় ফুপুর মতো অত উঁচু নয়। ছোট ফুপুর কণ্ঠ শুনে চমকে তার দিকে তাকালো নতুন মা। দরজার দিকে পিঠ করে বসেছিল, তাই শুরুতে তাকে দেখতে পাইনি। ছোট ফুপুর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে তার সাজগোজের জিনিসগুলো যেখান থেকে বের করেছিল সেখানে আবার একে একে তুলে রাখতে শুরু করলো। আমার আর শখের লেল পালিশ পরা হলো না। ছোট ফুপু এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিলেন, এবার ঘরে এসে ঢুকলেন। খাটের উপর আমার পাশে বসতে বসতে বললেন, ওরে বেশি লাইন দিয়ে মাথায় তুইল না নতুন বউ। এমনিতে ওর মা মারার পর থাইকা জেদ বাড়ছে ওর, ঠিক মতো পড়ে না, স্কুলে যাওয়ার নাম গন্ধ নাই। ছোট ফুপু কি নতুন মায়ের সঙ্গে গল্প করতে এসেছেন নাকি আমার বদনাম গাইতে? হঠাৎ তুমুল রাগ হলো আমার। একে তো শখের নেল পালিশ পরতে দিলেন না, তার ওপর আবার লালিশ করা হচ্ছে। ফুপুর পিঠে গায়ের সবটুকু জোর দিয়ে ধাক্কা দিয়ে বললাম, যাব না আমি স্কুলে, 100 বার যাব না, করব না আমি পড়াশোনা। তোমাদের কারো কথা আমি শুনবো না, কাউকে ভালোবাসি না আমি। বলতে বলতে এক ছুটে নতুন মায়ের ঘর থেকে বাইরে বের হয়ে এলাম। যদিও আমি শরীরে সমস্ত জোর দিয়ে ধাক্কাটা দিয়েছি, কিন্তু তাতে ছোট ফুপুর তেমন কিছু লাগেনি। অতটুকু মানুষ আমি, শরীরে আর কতটুকুই বা শক্তি তখন। নিজের কথা সত্যতার প্রমাণ তৎক্ষণাৎ দিতে পেরে ছোট ফুপুর চোখে মুখে তখন আত্মতৃপ্তি। ছুটে আস্তে আস্তে শুনতে পেলাম নতুন মাকে বলছেন, দেখলা তো আমার কথা কেমনে মিলে গেল। তারপর নতুন মাকে কি বলেছে অথবা বলেনি সেসবের কিছু আর শুনতে পাইনি। ততক্ষণে আমি বাড়ির সামনে উঠোনে একটু ডানে গেলেই বাড়ি থেকে বের হওয়ার রাস্তা। আমার রাগ তখনও কমেনি। কি করব, কার কাছে যাব বুঝতে না পেরে সে রাস্তা ধরে ছুটে লাগলাম। আরেকটু দূর গেলে বাড়ির মসজিদ, আর তার পাশে বাসঝাড়ের এক পাশে কবরস্থান। সেই কবরস্থান যেখানে একটা কবরে আমার মা ঘুমিয়ে আছে, আরেকটাতে আমার বোনের কবরটা ছোট, তো তখনই প্রায় নিশ্চিহ্ন হয়ে এসেছে। তবে মায়ের কবরটা দূর থেকেই চোখ পড়ে। আমি তখন আর কোথাও যাওয়ার জায়গা না পেয়ে মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জহরের আজান হতেও তখন বেশ খানিকটা দেরি। মসজিদে বাঘ, তার আশেপাশে তেমন কাউকে চোখে পড়ল না। পুরো পথ দৌড়ে এলেও মসজিদের কাছাকাছি এসে গতি কমিয়ে দিলাম। ধীরে হেঁটে হেঁটে ঠিক মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ালাম। কবরে বাঁশের বেড়া দেওয়া, আর তার গায়ে কালো বোর্ডের ওপর সাদা অক্ষরের লেখা মায়ের নাম জাহানারা বেগম। জন্ম 1 মার্চ 1970, মৃত্যু 11 জুন 1997। কালোর ওপরে সাদা অক্ষরে গুলো এই 1 বছরেই মান হতে শুরু করেছে। বহুবার পড়া এইটুকু লেখা আমি আরেকবার পড়লাম, যেন অকারণেই নিশ্চিত
হতে চাইলাম যে এটাই আমার মায়ের কবর। বাঁশঝাড়ে বাঁশ পাতাগুলো বাতাস পেয়ে শিরশির শব্দ করে দুলছে, একটা আরেকটা গায়ে ঠেলাঠেলি করছে যেন। বাঁশঝাড়ের নিচের দিকটায় অনেকটা জায়গায় জুড়ে ঘন ঝোপের মতো হয়ে আছে। জানা অজানা কত কি গাছে আর লতা, সেখানে কি গাঢ় আর মন বিষণ্ণ করা সবুজ তার রং। হঠাৎ ঝাপের কিছুটা একটু যেন দুলে উঠল, সেদিকে তাকিয়ে দেখি ধূসর রঙের কি যেন একটা পাখি, তার নাম জানি না, তিরিং বিরিং করে একবার এদিক তো আরেকবার ওদিক উড়ে বেড়াচ্ছে। পাখিটা দৃষ্টির আড়ালে চলে গেল। আবারও মায়ের কবরের দিকে তাকালাম। কবরের বুকে অল্প অল্প ঘাস। মায়ের মাথার কাছটাতে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম আমি আর বাবা মিলে। গোলাপ ফুল গাছ মায়ের খুব শখের ছিল। আমাদের বাড়ির উঠোনের একপাশে এখনো আছে মায়ের হাতে লাগানো গোলাপ ফুলের গাছগুলো। মায়ের কবরের গাছটিতে কোনো ফুল ফোটেনি এই 1 বছরও। আমি তো কয়দিন পরেই দেখতে আসি, কেন ফোটেনি কে জানে। আমার মাও কি আমার মতো গোলাপ ফোটার অপেক্ষা করছে? এর আগে যতবার মায়ের কবরে এসেছি কখনো কান্না পাইনি। মনে হতো কেন কান্না করব, এ তো এখানেই মা আছে। আজ কেন জানি না খুব কান্না পেল আমার। আজ প্রথমবার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মনে হলো আমার মা নেই, কোথাও নেই। বাঁশের বেড়ায় ফাঁকা দিয়ে মায়ের কবরের উপর হাত বুলিয়ে দিতে দিতে জোরে কেঁদে উঠলাম। কেঁদে কেঁদে মাকে বললাম, আমি আর কখনো সাজতে চাই না মা, তোমার কাছে ছাড়া আর কারো কাছে সাজবো না আমি। ছোট ফুপু কেন এসে নতুন মায়ের কাছে নালিশ করলো আমার নামে। কতদিন পরে আমি আরেকটা মা পেয়েছি। ফুপু কেন নেল পালিশ দিতে দিল না আমাকে? চাই না আমার কোনো নেল পালিশ। আমি আর যাব না তো নতুন মায়ের ঘরে, কখনোই যাব না। নতুন মা লাগবে না আমার, কাউকে লাগবে না, তোমাকেও লাগবে না মা। তুমি আর আসবে না তা আমি বুঝে গেছি। তুমি আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছো। তুমিও ভালোবাসো না আমাকে, তোমরা কেউ আর ভালোবাসো না। কান্নার দমকে কথাগুলো স্পষ্ট বলতে পারছিলাম না। কিছু বলছিলাম তো কিছু আবার কণ্ঠ নালিতেই আটকে যাচ্ছিল। চোখের পানিতে ভিজে যাচ্ছিল আমার ছোট্ট নরম গাল দুটি। তখনও মনে ক্ষীণ একটা আশা ছিল যে মা হয়তো আমার এত কান্না দেখে আর লুকিয়ে থাকতে পারবে না। আমার অভিমান ভাঙাতে হলেও ফিরে আসবে। শিশুরা কত বোকা আর সরল হয়, তাই না? আমার কান্না থামেনি তখনও। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ টের পেলাম। আমার মতো দুঃখী মানুষ আর কে আছে যে এই নির্লজ্জ দুপুরে এই পুরনো কবরস্থানে আসতে পারে? গল্প চাঁদের বুকে মেঘ জমেছে।